একা হিম সন্ধেবেলা। শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য। আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য। এমন একজন কবি, এমন একজন লেখক যিনি একাধারে উপন্যাস, প্রবন্ধ যেমন লিখে গেছেন এবং হাজারো মানুষের, লাখো মানুষের মন জয় করেছেন, ঠিক তেমনভাবে কবিতাতেও তিনি ততটাই প্রাঞ্জল। আজ এই কবির জন্মদিন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কেওয়াই স্টিল সকাল 24। আজ শনিবার 23 ভাদ্র 1431, 7 সেপ্টেম্বর 2024। প্রিয় দর্শক, সাথে আছি আমি তাসনুফা মোহনা। শুরুতেই আজ পত্রিকার খবরের শিরোনামগুলো পড়ব আপনাদের জন্য। সমকাল দিয়ে শুরু করছি। বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। পদায়ন নিয়ে মতবিরোধ, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান, নির্বাচন প্রশ্নে দুই মত। সাবেক ভূমিমন্ত্রীর ছেলেসহ সারা দেশে গ্রেপ্তার 12, যৌথ বাহিনীর অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার। এদিকে নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে, পিটিআইকে বলছেন ডক্টর ইউনূস। সার্কের পুনরুজ্জীবন দরকার, সীমান্ত হত্যার দাবি। এই ছিল সমকাল। পত্রিকা বদলে নিচ্ছি, এবার পড়ব প্রথম আলো। প্রধান সংবাদ শিরোনাম: দুর্নীতির অনুসন্ধান, তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিষয়ে তৎপরতা শুরু করেছে দুদক। কার্যালয় প্রস্তুত নয়, কাজ শুরু করতে পারেনি কমিশন, গুমের তদন্তে কমিশনে কথা বলেছে। এদিকে লখনৌতে সশস্ত্র বাহিনীর সম্মেলন, বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগের। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন। 4 জেলায় বন্যা, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার্তরা। তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব, পিটিআইকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। সার্ক আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। এবারে পড়ছি কালের কণ্ঠ, আংশিক নয় পুরো সত্য। ইসলামী দল প্রসঙ্গে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ। জোটের শীর্ষে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন, জনগণের শক্তি হিসেবে আবির্ভূত হতে ঐক্যের ডাক। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম, দুর্নীতি। জাদুঘরের স্টোররুমে পড়ে আছে ভাস্কর্য, দেশজুড়ে রয়েছে বঙ্গবন্ধুর সহস্রাধিক ভাস্কর্য। এই ছিল কালের কণ্ঠ। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বুয়েট ছাত্র গুরুতর আহত। আমি এই স্বপ্নই দেখেছি এবং আমার আরও স্বপ্ন আছে। প্রথম ফুটবলার হিসেবে 900 গোল করার পর রোনালদো।
আজ থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা, মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর বৈঠকে সিদ্ধান্ত। এবং কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, শিশুসহ নিহত 4। ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গৃহবধূ নিহত। শেষ করছি বণিক বার্তা দিয়ে। দৈনিক বণিক বার্তায় প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল রিজার্ভের $50 কোটি ব্যয় পুরোটাই অপচয়। ফাঁকা জনশূন্য পরিত্যক্ত আওয়ামী লীগ নেতাদের বিলাসবহুল বাড়ি। ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ পরিস্থিতিতে নজর রাখতে হবে বলছেন রাজনাথ সিং। এবং বহিঃশক্তির হুমকি মোকাবেলায় কার্যকর প্রস্তুতি আহ্বান ইকবাল করিম ভুঁইয়ার। এই দিয়ে শেষ করছি আজকের দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। এবারে অন্য প্রসঙ্গ, বন্যায় ক্ষয়ক্ষতির খবর জানবো আমরা জানি যে প্রায় 1 মাসের কাছাকাছি সময় হয়ে গেল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল বেগে বন্যা হয়েছে এবং বন্যার্তরা প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন। নোয়াখালী থেকে আমরা আপডেট জানবো, আমাদের সহকর্মী সুমন ভৌমিক আছেন, জানবো নোয়াখালীতে বন্যার্তদের এখন কি অবস্থা। পানি তো নেমে গেছে। সুমন, শুভ সকাল জানাই আপনাকে। পানি অনেকটাই নেমে গেছে কিন্তু পুরোটা এখনো নামেনি, সেটা আপনি যেখানে আছেন আমরা এখান থেকে দেখে সেটা বুঝতে পাচ্ছি। এখন ক্ষয়ক্ষতির অবস্থা কতটুকু সচক্ষে পরিলক্ষিত করা যাচ্ছে এবং যারা বন্যার্ত আছে তাদের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টিটা আসলে কতখানি ইতিবাচক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? জি, আসলে নোয়াখালীতে পানি কমছে এরকমটি বলে আসছিলাম আমরা, তবে সে অর্থে আসলে কমছে না। গত 10 দিনের বেশি সময় ধরে যদি বলি নোয়াখালীতে বৃষ্টিপাত হয়নি, তখন একদিন হয়েছে মধ্যরাতের দিকে, কিন্তু সে অর্থে আসলে বৃষ্টি তেমন একটা না হলেও পানি কিন্তু কমছে না, একেবারে ধীর গতিতে বলা চলে। পানি আসলে কোনো দিকে যাচ্ছে না, এমনটাই স্থির হয়ে আছে। হয়তো রোদের কারণে কিছু পানি কমতে শুরু করেছে এরকমটাই মনে হচ্ছে, যেমন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে কমছে। যে পরিমাণ গত যে কদিন বৃষ্টি ছিল না সে অর্থে কিন্তু পানি অনেক বেশি পরিমাণে কমে যাওয়ার কথা, কোথাও পানি থাকারই কথা না, কিন্তু দেখা যাচ্ছে পানি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় হাঁটু পরিমাণ পানি আছে, শহরের মধ্যেই আছে। গ্রাম অঞ্চলে তো ভয়াবহ অবস্থায় এখনো পর্যন্ত, অনেকে বাড়িতে এখনো ফিরতে পারেনি। প্রায় 12 থেকে 13 লাখ মানুষ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। আমরা যে খবরটি পেয়েছি এখনো লক্ষাধিক মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছেন, নিজেদের পাড়া প্রতিবেশী যাদের বহুতল ভবন রয়েছে সেখানে রয়েছেন, বিভিন্ন মাদ্রাসা মসজিদে রয়েছেন, কিংবা বিভিন্ন মার্কেটে রয়েছেন। এরকম আমরা খোঁজখবর নিয়েছি। যেহেতু স্কুলগুলো আগামীকাল থেকে স্কুল খোলা থাকবে, সেক্ষেত্রে যারা আসলে স্কুল কলেজে বা মাদ্রাসায় উঠেছে তারা অনেক বেকায়দায় পড়েছে। কিছু কিছু জায়গায় স্কুল কর্তৃপক্ষের ওখানেও পানি থাকার কারণে তারা বলছে হয়তো যে কদিন নিচে পানি আছে, অর্থাৎ মাঠে পানি আছে, সে কদিন হয়তো তারাও বন্ধ রাখবে, সেগুলোতে হয়তো কিছু মানুষ থাকতে পারবে। এর বাহিরে কিন্তু ম্যাক্সিমাম স্কুল কলেজ থেকে মানুষকে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে, এরকম খবর আমরা পেয়েছিলাম। আমরা একবারে আজকে সদরের জেলা শহরের পাশে কয়েকটি এলাকায় গিয়েছিলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে বাড়িতে এখনো পানি রয়েছে। আমরা যেখানে আছি এটা কিন্তু একেবারে জেলা শহরে বলা চলে, লক্ষ্মীনারায়ণপুর। ওখানে এখনো অনেকের ঘরের মধ্যে পানি রয়েছে এবং রাস্তায় এখনো পানি রয়েছে। শুধুমাত্র প্রধান যে সড়কটি রয়েছে সেটি কিছুটা পানি মুক্ত রয়েছে, আর নাহলে প্রত্যেকটি ছোটোখাটো যত সড়ক রয়েছে মানুষের যাতায়াতের জন্য সবগুলো সড়ক এখনো পর্যন্ত হাঁটুর কাছাকাছি পানি রয়েছে কোথাও কোথাও। বাস্তবায়ন। অনেক ধন্যবাদ সুমন আমাদের সাথে থাকবার জন্য। এবং প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখছিলেন বন্যার ক্ষয়ক্ষতি প্রসঙ্গে আপনাদেরকে ছিলাম নোয়াখালীতে। এবারে আপনাদেরকে আবহাওয়ার তথ্য জানাবো। চলুন জেনে আসি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস এবং গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8। রাজশাহীতে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 35.8, সর্বনিম্ন 24.6। ময়মনসিংহে 35.5, সর্বনিম্ন 26.3।
সিলেটের সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৫। চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.২। খুলনায় ৩৬ ডিগ্রি, সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ ৩৪.২, সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায় ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা তারাস, সিরাজগঞ্জে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সারা দেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার একটুখানি পর্যটনের খবরও নেওয়া যাক। বর্তমানে কক্সবাজারের পর্যটন পরিস্থিতি এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের রেজিস্ট্রেশনের বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, শুভ সকাল জানাই আপনাকে। কক্সবাজারের পরিবেশ এখান থেকে দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। কক্সবাজারের পর্যটন যে ব্যবস্থা বা এখন বর্তমানে পর্যটকরা কতখানি কক্সবাজারমুখী হয়েছে, সেই সঙ্গে আমাদেরকে জানাবেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল পর্যটন প্রকল্পে, সেটি সম্পর্কে সিদ্ধান্ত কি গৃহীত হলো? তাসনুভা, প্রথমত সেন্ট মার্টিনের বিষয়টি তুলে ধরা দরকার, কারণ গত কয়েকদিন ধরে সেন্ট মার্টিনের মানুষ, সাথে কক্সবাজারের সারা দেশের মানুষ উদ্বিগ্ন ছিল। আসলে হঠাৎ করে 2 দিন আগে যে বিষয়টি সামনে আসলো যে রেজিস্ট্রেশন ছাড়া, অর্থাৎ নিবন্ধন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যাবে না, এটি আসলে নতুন কোনো সিদ্ধান্ত নয় বা এটি সরকারের এই মুহূর্তে বাস্তবায়ন হতে যাওয়া কোনো প্রক্রিয়াও নয়। এটি মূলত আপনি জানেন যে সেন্ট মার্টিন দ্বীপটি অন্তত পরিবেশভাবেও অনেক সংকটাপন্ন একটি এরিয়া। পরে শুরুতেই সেটিকে ইসি এলাকা ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছিলাম যে সেটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে সেটিকে এমপিএ করা হয়েছিল, অর্থাৎ মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছিল এই দ্বীপটিকে রক্ষা করবার জন্য। কারণ সেখানে যেই পরিমাণ লোকের বসবাস, সেই লোকগুলোর ধারণ ক্ষমতাও কিন্তু দ্বীপের হারিয়ে যাচ্ছে। ফলে সেখানে মৌসুমের সময় যেই পরিমাণ পর্যটক বেড়াতে যায়, এটি আসলে প্রতিদিন 10 থেকে 15 হাজারের বেশি মানুষ সেখানে একই সাথে অবস্থান করে। সে কারণে দ্বীপের নানাভাবে ভারসাম্যগুলো নষ্ট হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। সেখানকার বড় বড় যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে পর্যটকদের আসা যাওয়ার কারণে, হোটেলগুলো তৈরি হচ্ছে, সেগুলোর কারণে আরও বেশি ঝুঁকিতে পড়ছে। সেখানকার কুরাল সহ অন্যান্য যেই পরিবেশটি এবং দ্বীপটি টিকিয়ে রাখার জন্য যারা ভূমিকা রাখছে, তারাও কিন্তু সংকটাপন্ন হচ্ছে। ফলে সেখানকার সংকট মোকাবেলা করার জন্য এবং দ্বীপটিকে রক্ষা করার জন্য গত 2 বছর আগে পরিবেশ অধিদপ্তর থেকে, অর্থাৎ পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে একটি উদ্যোগ নেওয়া হয় যে সেখানে যারা পর্যটকরা বেড়াতে যাবেন, পৃথিবীর অনেকগুলো দ্বীপ রয়েছে যেখানে এভাবে নিয়ন্ত্রিত পর্যটন হিসেবে গড়ে তোলা হয়েছে দ্বীপগুলোকে। একইভাবে এই বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত দ্বীপের সাথে তাল মিলিয়ে এই দ্বীপেও মূলত লোকজনের যাতায়াতটা, অর্থাৎ পর্যটকের যাতায়াতটা নিয়ন্ত্রিত করার জন্য একটি উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল। সেটি নিয়ে এখনও কথা চলছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা চলছে, সাথে স্থানীয় মানুষের মতামত এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে যে এই প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে সেটি মানুষ মানবে কিনা এবং পরিবেশের জন্য কতখানি উপযুক্ত। সেই বিষয়টি গত 2 দিন আগে কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এসে একটি আলোচনায় সেটি আবারও তুলেছিলেন যে এই সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য, সেখানকার যে প্লাস্টিক দূষণ রোধ করার জন্য তারা গত 2 বছর ধরে যেই প্রক্রিয়াটি নিচ্ছে, যে আলোচনাটি শুরু করেছে যে পর্যটক নিয়ন্ত্রণের জন্য, সেটি নতুন করে তারা ভাবছে এবং এই প্রক্রিয়াটি
সেটি বাস্তবায়ন হলে, প্রকল্পটি বাস্তবায়ন হলে দ্বীপকে রক্ষা করা যাবে। এই কথাটি গণমাধ্যমে আসলে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যার কারণে শুধু সেন্ট মার্টিন নয়, সেন্ট মার্টিনের দ্বীপের বাসিন্দার বাইরেও কক্সবাজারের মানুষ এবং সারা দেশের মানুষ যারা আসলে মৌসুমের সময় এই দ্বীপটাকে দেখতে যায় তারা অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সেই সাথে আপনি আসলে সেন্ট মার্টিনের মূল বিষয়টি কিন্তু এটি। সেই সাথে আপনি যেটি বলছেন যে কক্সবাজারের পর্যটন গত কয়েকদিন ধরে আপনি জানেন যে জুলাইয়ের শুরু থেকে যে আন্দোলনটি, সেই আন্দোলনের পরে এখনও কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরেনি এবং এখন কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও লোকজন ঠিক এক চাচ্ছে না। একদিকে বন্যার প্রভাব, অন্যদিকে তাদের অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে এখনও কিন্তু স্বাভাবিক হয়ে ওঠেনি কক্সবাজার। তাসনবা। জি নিহত, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা জানছিলাম পর্যটন পরিস্থিতি, জানছিলাম কক্সবাজারের কথা এবং সেই সঙ্গে আপনাদের জানাচ্ছিলাম রেজিস্ট্রেশনের কারণে সেন্ট মার্টিনের এখন যে সিদ্ধান্তটি সেন্ট মার্টিনের পর্যটকদের যাবার, সেটি সম্পর্কে কিন্তু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এখনও পর্যন্ত সেখানকার পর্যটক সহ স্থানীয় যারা আছেন তাদের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। পর্যটন কেন্দ্রের খবরাখবর জানাচ্ছিলাম, আমরা ছিলাম কক্সবাজার এবং সেন্ট মার্টিনের বিষয়গুলো নিয়ে। এবারে চলে যাচ্ছি বান্দরবান এবং বান্দরবানের পর্যটনের খবরাখবর দিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, শুভ সকাল জানাই আপনাকে। পর্যটনের যেটি অবস্থা সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে ব্যাপক ভয়াবহ বন্যা হয়েছে তারপরে অনেকটাই স্তিমিত এখনো পর্যন্ত, কারণ অর্থনৈতিক পরিস্থিতি এখনো বাংলাদেশে নড়বড়ে। এই অবস্থায় বান্দরবানের পর্যটনের কি অবস্থা? তাসনবা, আসলে প্রতি বছরে শীত, বর্ষা, শরৎ, হেমন্ত, এই সময় বর্ষার যে সময়টাতে এই সময় প্রকৃতি তার নতুন রূপে সাজে, আর সেই রূপ দেখতে কিন্তু দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো থেকে পর্যটকে ভিড় করে এই জেলাতে। তবে এইবারের চিত্রটা অনেকটা আসলে ভিন্ন। এই সময়টার মধ্যে যেই কিছুদিন বৈষম্যবাদী আন্দোলন বা সরকারের পতন সব মিলিয়ে কিন্তু আসলে মানুষের যে পরিমাণ পর্যটক আসার কথা সেই পরিমাণ পর্যটক নাই বললেই চলে। এছাড়া তো বান্দরবানে গত 2022 সাল থেকে বিভিন্ন কারণে দেশের জন্য নিষেধাজ্ঞা ছিল। এপ্রিলের 2 তারিখে রুমা ব্যাংক ডাকাতির ঘটনা কেএনএফ এর কারণে কেএনএফ এর তৎপরতায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের 3 উপজেলা রুমা, রংছড়ি এবং তানসি উপজেলা পর্যটক ভবনে নিরুৎসাহিত করছে প্রশাসন। এরই প্রেক্ষিতে কিন্তু বান্দরবানের অন্যান্য পর্যটন স্পটগুলো খোলা থাকলেও কিন্তু আশা অনুরূপ পর্যটক না আসায় পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়েছে। আমরা কথা বলেছিলাম হোটেল মোটেল মালিক সমিতির সাথে, তারা আমাদেরকে যেটি বলেছে বান্দরবানের পর্যটকদের জন্য করে ওটা 120টির অধিক আসলে হোটেল রিসোর্ট তারা তৈরি করেছে, প্রস্তুত রেখেছে, বিভিন্নভাবে সাজসজ্জা করেছে। তারপরে কিন্তু আসলে পর্যটক নাই। তারা বিভিন্নভাবে ডিসকাউন্টও ঘোষণা করেছে পর্যটক আকর্ষণের জন্য, কিন্তু আসলে পর্যটক না থাকার কারণে 120টিরও অধিক যে হোটেলগুলো রয়েছে তারা কিন্তু আসলে প্রতিদিনই লোকসান করছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে পর্যটকবাহী যে 450টির অধিক পরিবহন রয়েছে তারাও কিন্তু আসলে খুব দিনে পাস করছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে পর্যটক না থাকার কারণে, যেহেতু পর্যটনকে বেস করে বান্দরবানের অর্থনীতি সমৃদ্ধি এবং সেই পর্যটক না আসার কারণে কিন্তু এখানে সেই পরিমাণ অর্থনৈতিকভাবে আসলে অনেকটা বিপাকে পড়েছে স্থানীয় সব পর্যটক সংশ্লিষ্টরা। তারা বিভিন্ন উপায়ে ডিসকাউন্ট দেওয়া, বিভিন্নভাবে প্রচারণা করলেও কিন্তু আসলে পর্যটক না থাকায় বিভিন্নভাবে তারা কষ্টে দিন যাপন করছে। বিশেষ করে পর্যটক সংশ্লিষ্টরা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের হোটেল মোটেল, পরিবহন, রিসোর্ট, রেস্টুরেন্ট এগুলো তারা বিভিন্নভাবে আসলে প্রতিদিনে করে 60 থেকে 70 লাখ টাকা লোকসান দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই প্রতি কাটিয়ে ওঠার জন্য তারা যেটি জানিয়েছে বান্দরবানের যে 3টি উপজেলা নিরুৎসাহিত করা হচ্ছে সেখান থেকে অন্তত দেবতাকুম, রংছড়ি উপজেলা দিয়ে মুক্ত করা হয়। তারা পর্যটক আসলে পর্যটনের যে ক্ষতিটা তারা কিছুটা হলেও পোষায় নিতে পারবো বলে তারা দাবি করছে। ইয়াসিন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সার্বিক খবরাখবর দেওয়ার জন্য বান্দরবানের পর্যটনের। আমরা ছিলাম আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিমের সাথে, জানাচ্ছিলাম বান্দরবানের পর্যটনের পরিস্থিতি এবং এটি সম্পর্কে জেনেই আসলে আপনারা সিদ্ধান্তে উপনীত হতে পারেন কারা এই মুহূর্তে ঘুরতে আসলে বান্দরবান, কক্সবাজারের মতো জায়গাগুলোতে যেতে চান। আজকের কেওয়াইসির সকাল 24-এর শুরুটা করেছিলাম কবি, লেখক এবং ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা দিয়ে এবং শুরুতেই বলেছিলাম আজ তার জন্মদিন। এই কবিকে বিনম্র শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে তাদেরকে আজকের দিনে যাদের জন্মদিন। চলুন আমরা সেই সঙ্গে দেখব পৃথিবী বিখ্যাত যেসব স্মরণীয় বরণীয় মানুষ আছেন, কীর্তিমান আছেন, তাদের আজকের দিনে কাদের কাদের জন্মদিন। 1913 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেতা ও নির্দেশক স্যার জনি অ্যান্থনি কুয়েল। তিনি মঞ্চ, টেলিভিশন ও 30-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আইস কোল্ড ইন অ্যালেক্স চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন
প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাংলা ভাষায় এই সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাংবাদিক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি সাংবাদিকতা সহ নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। কৃষি সাংবাদিকতায় অবদান রাখার জন্য 2018 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি প্রাক্তন পেশাদার ফুটবলার মার্সেল ডেসাইলি। তিনি ফুটবল খেলার জন্য সর্বশ্রেষ্ঠ সেন্টার ব্যাক এবং রক্ষণাত্মক মিডফিল্ডারদের মধ্যে ব্যাপকভাবে বিবেচিত হন। 1998 বিশ্বকাপ এবং ইউরো 2000 জেতা ফ্রান্সের আন্তর্জাতিক স্কোয়াডের সদস্য ছিলেন। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী, মডেল ও সঙ্গীতজ্ঞ ইভান রেচেল উড। মাত্র 11 বছর বয়সে তার চলচ্চিত্রে অভিষেক হয় ডিগিং টু চায়নায় প্রধান অভিনেত্রী হিসেবে। 2016 সালে তিনি এইচবিওর ধারাবাহিক ওয়েস্ট ওয়ার্ল্ডে ডোলোরেস অ্যাভারনেথি চরিত্রে অভিনয় করে ক্রিটিক্স চয়েস টেলিভিশন পুরস্কার ও স্যাটেলাইট পুরস্কার অর্জন করেন। এই ছিল কেওয়াইস্টিল সকাল 24-এর আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় দিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায় ইতি টানছে তার কবিতা পড়ে। কবিতার শিরোনাম আমার কৈশোরে। শিউলি ফুলের রাশি শিশিরের আঘাত সয় না, অন্তত আমার কৈশোরে তারা এরকমই ছিল। এখন শিউলি ফুলের খবরও রাখি না। অবশ্য জানি না তারা স্বভাব বদলেছে কিনা। আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধু শিউলি বোঁটারই মতন। কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলত না। আমার কৈশোরে পথের উপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির উপর পা ফেললে পাপ হতো। আমরা পাপ কাটাবার জন্য প্রণাম করতাম। আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ। তখন রোদ্দুর ছিল তাপহীন, উজ্জ্বল। দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো আমার কোনো গোপন দুঃখ নেই, আমার হৃদয়ে কোনো দাগ নেই। পৃথিবীর সব আকাশ থেকে আকাশে বেজে উঠছে উৎসবের বাজনা। সাদা শিউলির রাশি বড় শুদ্ধ, প্রয়োজনহীন। দেখলেই বলতে ইচ্ছে করত আমি কারোকে কখনো দুঃখ দেব না। অন্তত এরকমই ছিল আমার কৈশোরে। এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না।